স্বাগত দেশের সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে আমি ফারহাত তাসনিম। কোনোভাবেই বন্ধ হচ্ছে না টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ। ১.৫ বছরে নতুন করে এসেছে আরও ১.৫ লাখ। অভিযোগ আছে জান্তা সরকারের পর এখন আরাকান আর্মির নির্যাতনের শিকার রোহিঙ্গারা। জীবন জীবিকার নিশ্চয়তা নেই, পদে পদে শুধু নির্যাতন আর অবহেলা। অনেকটা বেঁচে থাকার তাগিদেই বাংলাদেশের পথে পা বাড়াচ্ছে রোহিঙ্গারা। মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিদং শহরের লুইজাং গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন। এখন তার নতুন ঠিকানা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প। ১৪ জুলাই শিশুসহ পরিবারের ৭ সদস্যকে নিয়ে যাত্রা শুরু। 5 দিনের কঠিন পথ পাড়ি দিয়ে নাফ নদী পার হয়ে প্রবেশ করেন বাংলাদেশে। আরাকান আর্মির লোকজন চাঁদা না পেলে খারাপ ভাষায় কথা বলে, মারধর করে, ছেলেদের তুলে নিয়ে যায়। কোনো কাজ নেই, অর্থসংস্থান নেই, ঘরবাড়িও জ্বালিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে বাচ্চাদের নিয়ে বুচিতং থেকে মংডু হয়ে নদী পার হয়ে 5 দিন পর এখানে এসেছি। রাখাইন রাজ্যে বরাবরই নির্যাতন ও অবহেলার শিকার হয়েছেন রোহিঙ্গারা। রাজ্য দখল হওয়ার আগে জান্তা সরকার, আর এখন অত্যাচারের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে। কোনো কাজ করতে দেয় না, খাবার সংকট, মাসে মাসে চাঁদা দিতে হয়, তাই বাধ্য হয়ে চলে এসেছি। আরাকান আর্মি আমাদের খুব অত্যাচার করছে। রাতে থাকতে গেলেও আরাকান আর্মিদের চাঁদা দিতে হয়। অসুখ হলে পথ্য মেলে না, বাধ্য হই মেয়ে ও মেয়ের জামাইয়ের সাথে এখানে চলে আসি। ইয়াসিনের পরিবারের মতো গত 1 বছর 9 মাসে অনুপ্রবেশ করেছে 1,50,000 রোহিঙ্গা। এখানে আসা পরিবারগুলোকে আত্মীয়ের বাসায় আশ্রয় দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি, পরবর্তীতে তাদের ডাটাবেজের আওতায় নিয়ে এসেছি। এখন অনেকটা ভালো আছে ওরা। জান্তা সরকার বা আরাকান আর্মি কেউই আপন করে নেয়নি রোহিঙ্গাদের। আশ্রিত জীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে উদ্যোগ চান এই জনগোষ্ঠীর মানুষরা। ডিবিসি নিউজ ডেস্ক। পদ্মার তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌঘাট। এর ফলে রাজধানীর সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা পাটুরিয়া দৌলতিয়া নৌ রুটে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। দুর্ভোগে এই পথে চলাচল করা হাজারো মানুষ। ঝুঁকি নিয়েই লঞ্চে উঠতে হচ্ছে তাদের। দ্রুত স্থায়ী সমাধান চান যাত্রীরা। বর্ষা এলেই আগ্রাসী রূপ নেয় পদ্মা নদী। ভাঙন শুরু হয় মানিকগঞ্জে। অন্যান্যবারের মতো এবারও বদলায়নি এ চিত্র। বর্ষার শুরুতেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। আর গেল মঙ্গলবার নদী ভাঙনে বিলীন হয়ে যায় পাটুরিয়া লঞ্চ ঘাট। ঘাট বিলীন হওয়ার পর সাময়িকভাবে লঞ্চ চলাচল শুরু হয় পাটুরিয়া 2 নম্বর ফেরিঘাট থেকে। তবে গত শুক্রবার সন্ধ্যায় সেটিও গ্রাস করে পদ্মা। এরপর 1 নম্বর ফেরিঘাটের পাশ থেকে লঞ্চ চলাচল শুরু হলেও তাতে রয়ে গেছে ঝুঁকি। তীব্র স্রোত থাকায় রয়েছে দুর্ঘটনার শঙ্কা। এই ঘাটটার কোনো নিশ্চয়তা নাই, মানুষ পড়ে যাওয়ার ভয় আছে, পড়ে যায় হাত পা ভেঙে যাবে। উঠান আমার অনেক সমস্যা হইতেছে, বাবুকে নিয়ে এমনি যাতায়াত ভাবে অনেক রিস্ক হইতেছে, জানি না কখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের এটা যদি ঠিক করে দিতেন আমাদের সবার জন্য মঙ্গল হইতো। ভাঙন শুরু হওয়ার পরে আমরা ঘাট ওখানে রাখতে পারিনি, পরে বাধ্য হয়ে আমরা 2 নম্বর ফেরিঘাটে লঞ্চ প্লেস করি। ওখানেও একদিন রাখার পরে তারপরেও আবার ভাঙন শুরু হয়। পন্টুন সরিয়ে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানায় বিআইডব্লিউটিএ। পাটুরিয়া লঞ্চ ঘাটে প্রবল স্রোতের কারণে ভাঙন দেখা দিয়েছে। আমরা পন্টুনগুলা শিফটিং করে লঞ্চ ঘাটটা যথাযথভাবে চালানোর চেষ্টা করতেছি। এই ঘাট দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী পারাপার হয়, তাই যাত্রীদের কথা চিন্তা করে দ্রুত লঞ্চ ঘাট মেরামতের দাবি সংশ্লিষ্টদের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। রাজধানীর পাশের শিল্পনগরী হলেও গত 7 মাসে একের পর এক হত্যাকাণ্ডে গাজীপুর যেন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় হয়েছে শতাধিক খুন। আধিপত্য বিস্তার, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও চাঁদাবাজি যার অন্যতম কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপ্রতুল সংখ্যাকে বড় বাধা বলছেন কর্মকর্তারা। নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসীদের দৌরাত্মে অতিষ্ঠ গাজীপুরবাসী। রাত দিন পার করতে হচ্ছে সমান আতঙ্কে। তবে হত্যার পাশাপাশি সংঘবদ্ধ অপরাধের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর টহল অভিযান কিছুই যেন লাগাম টানতে পারছে না অপরাধ প্রবণতার। সাধারণ মানুষ, সাংবাদিক কেউই যেন নিরাপদ নয়।
চাঁদাবাজদের গডফাদার যারা আছে, যাদের আশ্রয় প্রশ্রয় এরা লালিত পালিত হয়, তাদের সমূলে বিনাশ না করলে মানুষের আসলে কোনো স্বস্তি নাই। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষ বসবাসের মতন কোনো আমাদের উপযোগী কোনো স্থান আমাদের এখন বর্তমান নাই। অনেকেই দুষছেন বিচার ব্যবস্থাকে, আবার অনেকে তাগিদ দিচ্ছেন অপরাধপ্রবণ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড বাড়ানোর। তারা একদিনে এত ভয়ঙ্কর হয়নি, তাদের ধাপে ধাপে তারা শক্তি অর্জন করছে, সাহস সঞ্চয় করছে এবং তারা মনে করে যে তারা যে কোনো কাজ করে পার পেয়ে যাবে। আইনের অবনতি হয়েছে, আইন একবার প্রয়োগ করুক না, পরে দেখেন কিশোর গ্যাং কোথায় থাকে, সন্ত্রাসীরা কোথায় থাকে। স্বাস্থ্য কঠিন, তাহলে আমার মনে হয় যে আর কোনো চাঁদাবাজ বা কোনো করতে একজন মানুষের উপর আক্রমণ করতে সাহস পাবে না। যে স্পটগুলোতে ছিনতাই হয়, এই স্পটগুলোতে লাইটিং সহ সিসি ক্যামেরার ব্যবস্থা করা, পুলিশের পেট্রোলিং বাড়ানো। আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও চাঁদাবাজির জেরে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলা জুড়ে শতাধিক খুনের ঘটনা ঘটেছে। স্বল্প সংখ্যক সদস্য নিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম প্রশাসন। গাজীপুর মেট্রোতে পুলিশের সংখ্যা কম, আপনি অবাক হবেন। কাশিমপুর এবং কোনাবাড়িতে 14,000 মানুষের জন্য একজন করে পুলিশ। এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। আমরা আরও 2100 পুলিশ পাওয়ার জন্য, 2100 ফোর্স পাওয়ার জন্য একটি ফাইল মন্ত্রণালয়ে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক উদ্যোগ জরুরি বলছেন গাজীপুরের বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক। দাম না থাকায় হিমাগারে সংরক্ষণ করা আলু নিয়ে বিপাকে জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগারে রাখা 1100 টাকার আলু বর্তমানে বিক্রি হচ্ছে 620 টাকায়। খরচ বাদ দিয়ে যা থেকে মূলধন মিলছে মাত্র 230 টাকা। লোকসানের কারণে হিমাগারের আলু নিতে আসছেন কৃষকরা। এতে হিমাগারের মজুদ আলু নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন হিমাগার কর্তৃপক্ষ। জয়পুরহাটে এবার 43,470 হেক্টর জমি থেকে আলু উৎপাদন হয়েছে প্রায় 9.5 লাখ মেট্রিক টন, যার মধ্যে জেলার 21টি হিমাগারে আলু সংরক্ষণ হয়েছে 2,07,000 মেট্রিক টন। গেল বছর দাম বেশি হওয়ায় এবার কৃষকের পাশাপাশি অধিকাংশ আলু হিমাগারে সংরক্ষণ করেন ব্যবসায়ীরা। অবশ্য কৃষকের আশায় কুড়েবালি। হিমাগারে রাখার সময় এক বস্তা আলুর দাম পড়েছে 1100 টাকা। 4 মাস পর সেই আলু এখন বস্তা প্রতি বিক্রি হচ্ছে মাত্র 620 টাকায়। কৃষক বলছেন, দিন দিন আলুর দাম কমতে থাকায় বস্তা প্রতি তাদের লোকসান হচ্ছে প্রায় 900 টাকা। এইবারে আসে আলুর দাম নাই, কৃষক মরে যাচ্ছে, দিনকে দিন আলুর দাম কমে যাচ্ছে। আলু 350-300 টাকা দাম, সে 350 টাকা দেওয়া লাগছে কোলেস্টোরে ভরা, সে ভরাটা আমরা দিব কোথায় থেকে? গেল বছর আলুর দাম বেশি হওয়ায় সরকার বাজার নিয়ন্ত্রণ করলেও লোকসান ঠেকাতে এবার কোনো নজরদারি নেই, অভিযোগ ব্যবসায়ীদের। আজকে আলুর বাজার 620 টাকা, অর্থাৎ বস্তাকে 110 টাকায় নেই। বিগত দিনে যখন আলুর দাম বাড়ে তখন প্রশাসন, সরকার থেকে আমাদের অনেক প্রেসার করা হয়, আর এখন আলুর দাম নেওয়ার মতো কোনো লোক নেই। আলুর বাজার চাঙা করতে উদ্যোগ নিতে হবে সরকারকে, এমন দাবি জানিয়েছেন হিমাগার কর্তৃপক্ষ। বর্তমানে এবছরে এই তারিখ পর্যন্ত আমাদের 9 থেকে 9,500 বস্তা আলু ডেলিভারি হয়েছে। এবারে কৃষকের হতাশার পাশাপাশি হিমাগার মালিকরাও বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। দিন দিন যেভাবে আলুর বাজার কমতেছে, কৃষকের ক্ষতি যেন না হয় সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় কৃষি বিপণন কর্মকর্তা। কৃষকদের যে অধিক পরিমাণে আলু উৎপাদিত হয় জয়পুরহাট জেলায়, এর জন্য দেশের জনগণের চাহিদা পূরণ করে বাইরে যাতে রপ্তানি করা যায়, এর জন্য কৃষকদেরকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করছি। বহুবিধ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে আলুর চাহিদা ও দাম বাড়াতে সরকারকে উদ্যোগ নিতে হবে, এমন দাবি বাজার বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক। নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব খুলনা মহানগরীর বাজারগুলো। আইনগত নিষিদ্ধ হলেও প্রশাসনের চোখের সামনে চলছে এ ব্যাগের বেচাকেনা ও ব্যবহার। এতে ব্যাহত হচ্ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, বাড়ছে পরিবেশ দূষণ। চাল, ডাল, মাছ, সবজি যে কোনো কিছু কিনতে গেলেই নিষিদ্ধ পলিথিনে ভরে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে খুলনার বাজারগুলোতে। আবার অনেক ক্ষেত্রেই ক্রেতারা পণ্য কেনার সময় চেয়ে নিচ্ছেন এ ব্যাগ। ব্যবহার নিষিদ্ধ জানার পরও নানা অজুহাত ক্রেতা বিক্রেতাদের। যখন নিতে আসলাম তখন পলিথিন দিচ্ছে, এখন দোকানদাররা পলিথিন দিলে আমরা কি করবো বলেন? পলিথিন নিষিদ্ধ তো ঠিক আছে, কিন্তু তাও আবার বিক্রিও আসছে বাজারে, বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। আমার কাছে নাই, আমাদের কাস্টমার আসবে না, পলিথিন দাও।
ব্যবহৃত পলিথিন স্থান পায় বাসাবাড়ির বর্জ্যে ও নর্দমায়, ফলে ড্রেনেজ ব্যবস্থাপনায় হিমশিম সিটি কর্পোরেশন। নাগরিকরা এই পলিথিনগুলো নিক্ষেপ করছে, বাজারেও দেখা যাচ্ছে যে নিক্ষেপ করা হচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে যে ড্রেন থেকে যখন আমরা এই ময়লাগুলো যে সঠিকভাবে প্রবাহিত হবে সেটাতে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার ও দূষণ বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। প্লাস্টিক থাকার কারণে সেখানে অণুজীবগুলো ক্ষতিগ্রস্ত হয়। এরপরে যদি এটা ছোট ছোট টুকরো হয়ে যায় তখন এটাকে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক পানিতে, তারপরে অন্যান্য আপনার খাদ্যদ্রব্যের মধ্যে চলে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই। 2026 অর্থবছরে বিভিন্ন প্লাস্টিক পণ্যের ওপর ভ্যাট দ্বিগুণ করা প্রস্তাব করা হয়েছে এবং বর্তমান সরকার স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। 1982 সালে বাংলাদেশে পলিথিন বাজারজাত ও ব্যবহার শুরু হয়। 2002 সালে 55 মাইক্রনের নিচে পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক।